দিবাকর দা, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকে আমার দুটো প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে যে এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস যেভাবে প্রচার করছে যে তারা জিতে গেল সুপ্রিম কোর্টে, এটা তুমি কিভাবে দেখছো? করুক, ওরা ওরা যদি শান্তি পায়, সুখ পায়, তাহলে করুক, অসুবিধা নেই। কিন্তু যে ফাইনাল তালিকা প্রকাশ হবে, সেই প্রকাশের পরে তৃণমূলের যন্ত্রণাটা, তৃণমূলের কষ্টটা তোমরাও দেখতে পাবে, বাংলার সাধারণ মানুষ দেখতে পাবে। এখন থেকেই ভেতরে ভেতরে ছটফট করছে। অনেক চেষ্টা করেছিল এই এসআর প্রক্রিয়াটাই আটকানোর জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়ে বলেছিলেন আসামে তো এসআর হচ্ছে না, শুধু এটা বিজেপির চক্রান্ত, বিজেপি শাসিত রাজ্য থেকে মাইক্রো অবজারভারদেরকে এনে এই রাজ্যে এসআর করাচ্ছে। কিন্তু একটা বিষয় আমি বলবো যে 58 লক্ষ নাম খসড়া তালিকাতে বাদ গেছে। তৃণমূল কতজনকে এরকম সামনে আনতে পেরেছে যারা ন্যায্য ভোটার বেঁচে আছে কিন্তু বৈধ ভোটার, তাদেরকে বাদ দিয়ে দিয়েছে, একজনকেও সামনে আনতে পারেনি। তো নির্বাচন কমিশন ঠিকভাবেই এসআর প্রক্রিয়ার কাজটা চালাচ্ছে। ফাইনাল তালিকা প্রকাশ হলে সেটা আরো স্পষ্ট হয়ে যাবে। কিন্তু সুপ্রিম কোর্ট যে হাইকোর্টের ওপর, হাইকোর্ট বিচারপতিদের ওপর ভরসা রাখলো, মানে এইটা একটা বাংলার ক্ষেত্রে লজ্জা না? মানে একটা এসআইআর প্রক্রিয়া, সেখানে নির্বাচন কমিশনই হচ্ছে শেষ কথা, কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখা গেল নির্বাচন কমিশনকে তো দায়িত্ব দিচ্ছেই, তার সাথে সাথে কোর্টকেও ইনভলভ করছে। করতে বাধ্য হয়েছে, তার কারণ ইআরও এইআরও যারা রয়েছে তারা তো রাজ্য সরকারের কর্মচারী। তারা যে কি ঘাপলা করেছে সেটা বাংলার মানুষ খুব ভালো করেই জানে। এই যে সাধারণ মানুষকে নোটিশ পাঠানো লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে, সেইখানে অনেক ঘাপলা হয়েছে, অনেক মানুষকে হয়রান করা হয়েছে। অনেক এরকম আমরা দেখেছি যে বাবা হিন্দু, ছেলে হয়ে গেছে মুসলমান। এমন বার্থ সার্টিফিকেট আমরা দেখেছি যে জন্মের আগেই বার্থ সার্টিফিকেটে মানে হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। তো এই বিষয়গুলো আস্তে আস্তে সামনে এসছে এবং কয়েকজনকে সাসপেন্ড করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। সুপ্রিম কোর্টও দেখেছে যে এই রাজ্যের এআরও যারা রয়েছে তাদের ভূমিকা কি, সেটা সন্তুষ্ট হয়নি সুপ্রিম কোর্ট। সেই জন্য আজকে এই ডিসিশন নিতে বাধ্য হয়েছে এবং এটা ভালো হয়েছে। আমি বলবো তৃণমূল যতই লাফালাফি করুক না কেন, যতই ওরা এটাকে নিজেদের জয় বলে জাহির করার চেষ্টা করুক না কেন, এটা খুব ভালো হয়েছে এবং সময় হলে সেটা বাংলার মানুষ দেখতে পারবে, তৃণমূলও দেখতে পারবে। অন্যদিকে আসি, আজকে যে স্মরণ সভায় আমরা এসেছি, অরবিন্দ আমাদেরই বন্ধু, বললাম মানে আমাদের থেকে অনেক ছোট, কিন্তু বন্ধুর মতনই, বন্ধুর সমান। তো ওর মৃত্যু কিভাবে হয়েছে সেটা তো পরে বেরোবে, কিন্তু আমরা পুলিশের যে ভূমিকা দেখলাম, মানে একটা ছেলেকে ওইভাবে রাতের বেলায় ফেলে রেখে দেওয়া, ঘন্টার পর ঘন্টা, এইটা কিভাবে, মানে এটা তো একটা যে কোনো মানুষের ক্ষেত্রেই হতে পারে। সাংবাদিক বলে আমি বলছি না, যে একজন ভালো সাংবাদিক কি একজন বড় সাংবাদিক, ছেড়ে দাও, কার পক্ষে বলে কার বিপক্ষে বলে, একটা মানুষ হিসাবে পুলিশের ভূমিকাটা কি? খুবই জঘন্য, ন্যাক্কারজনক ঘটনা, অমানবিক ঘটনা। সেই ছবি তোমরাও দেখেছো সোশ্যাল মিডিয়াতে, কিভাবে মানে কুকুর বেড়াল মরে গেলে যেভাবে কর্পোরেশন সেই দেহটাকে নিয়ে যায়, সেইভাবে আমি দেখেছি অরবিন্দর দেহটাকে একটা ভ্যানের মধ্যে রাখা হয়েছিল। নিচে কোনো কাপড় ছিল না, তার শরীরের উপরেও কোনো কাপড় ছিল না। এই ঘটনাটা সত্যি আমাকে নাড়িয়ে দিয়েছে যে একজন মানুষ, সে তো দিন শেষে একজন মানুষ, সাংবাদিক, তুমি যেরকম বললে, সাংবাদিক হোক আর যেই হোক, যার পক্ষে বিপক্ষেই খবর করুক না কেন, স্বাভাবিকভাবে সাংবাদিকদের এটা ধর্ম হচ্ছে শাসককে প্রশ্ন করা, শাসকের বিরুদ্ধে যেটা ভুল করছে শাসক সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। অরবিন্দ সেই কাজটাই করতো এবং খুব বাহাদুরিত্বের সঙ্গে করতো এই কাজটা। তো অনেকের চোখেই অরবিন্দ খারাপ। এখন অরবিন্দর মৃত্যুটা নিয়ে তো একটা বড় রহস্য আছে। আমি মনে করি যতদিন এই সরকার আছে সেই রহস্য সামনে আসবে না, কিন্তু সরকার পরিবর্তন হলে হয়তো সেই রহস্য সামনে আসবে, কারা এর পেছনে আছে, কিভাবে এরকম একটা সুস্থ সবল ছেলে মারা গেল, তাকে সে মারা গেছে নাকি ন্যাচারাল ডেথ, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে। আমরা তো মনে করি রহস্য আছে। পোস্টমর্টম রিপোর্ট থেকে শুরু করে যাবতীয় যা কিছু এখনো দেখছি, সেখান থেকে এই ইঙ্গিতই পেয়েছি যে এটা স্বাভাবিক মৃত্যু নয়। এখন সময় আসুক, দেখা যাবে এর পেছনে কারা কারা আছে, এবং যারাই থাকুক না কেন আমি চাই তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কিন্তু বারবার আমরা দেখছি ইউটিউবারদের ওপরে কিন্তু মেন স্ট্রিম মিডিয়া, বলা হয় যে মেন স্ট্রিম মিডিয়া হচ্ছে খুব বড় মাপের বিশাল ব্যাপার, তাদের থেকে বেশি আক্রান্ত হচ্ছে ইউটিউবাররা। মানে ইউটিউবারদের ওপরে এত আক্রোশ কেন? আক্রোশের কারণটা হচ্ছে ইউটিউবার যারা রয়েছেন, যারা কথা বলছেন, সে সাংবাদিক হোক কি হোক আর একজন সাধারণ মানুষই হোক, সোশ্যাল মিডিয়া তো সবার জন্য। তুমিও তোমার ফেসবুকটা অন করে তোমার যেটা ওপিনিয়ন, তুমি যা দেখছো রাজ্যে ঘটছে সেই বিষয়ে তুমি তোমার ওপিনিয়ন রাখতে পারো, কথা বলতে পারো। সাংবাদিকই হতে হবে এরকম তো কোনো মানে নেই। তো এইটা শাসকের একটা খুব বড় মাথা ব্যথা, যে মানুষ যারা এই তৃণমূলের বিরুদ্ধে বলছে, শাসকের বিরুদ্ধে বলছে, শাসকের বিরুদ্ধে প্রশ্ন করছে, তুলছে, তাদেরকে কোনো না কোনোভাবে টার্গেট, কারণ মানুষ তাদেরকে শুনছে। মেন স্ট্রিম মিডিয়া আজকে কোন পর্যায়ে চলে গেছে
তোমরা সবাই জানো, বাংলার মানুষও খুব ভালো করে জানে মেন স্ট্রিম মিডিয়া সেইভাবে মানুষ দেখে না। একটা দুটো মেন স্ট্রিম মিডিয়া ছাড়া সেইভাবে আজকে নিজেদের মেরুদণ্ড সোজা রেখে কথা বলছে না কেউ। আর যারা কথা বলছে মেন স্ট্রিম মিডিয়ার একটা দুটো মিডিয়া রয়েছে, তাদের সাংবাদিকদের উপরেও হামলা হচ্ছে, কিশলয়ের উপরে হামলা হয়েছে, এর আগে তোমরা দেখেছো আবার হামলা হয়েছে। তো টার্গেট করা হচ্ছে। এই বিষয়টা আমার মনে হয় না বেশি দিন চলবে, তার কারণ সামনেই নির্বাচন রয়েছে। যতটুকু ওরা কামড় দিতে পারে তৃণমূল চেষ্টা করছে, যেভাবেই হোক। মানে ওরা তো নিজেদের শেষ দেখতে পাচ্ছে। এখন দেয়ালে পিঠ থেকে গেলে যেরকম হিংস্র হয়ে ওঠে, সেরকম ভাবে হিংস্র হয়ে উঠেছে। এইভাবে তো মুখ বন্ধ করতে পারবে না। আজকে একজন অরবিন্দকে হয়তো খুন করে ফেলেছে, কালকে আরো অরবিন্দ তৈরি হবে। আজকে দিবাকরের সঙ্গে যে কোনো কিছু হয়ে যেতে পারে, তোমার সাথে হয়ে যেতে পারে, কালকে আরো দিবাকর তৈরি হবে, তারা কথা বলবে। মানুষের কণ্ঠ রোধ করতে পারবে না, মানুষের মেরুদণ্ড কিনতে পারবে না শাসক। এইসব করে আমার মনে হয় বৃথা চেষ্টা, এইসব চেষ্টা করে কোনো লাভ হবে না। এবং এর ফলে আরো জাগরণ হবে, মানুষ আরো বেশি এই ডিজিটাল প্ল্যাটফর্মের উপরে যারা সোশ্যাল মিডিয়াতে কথা বলে তাদের কথাই শুনবে।